আমি দেবেশচন্দ্র সান্যাল। আমার পিতৃদেবের নাম দ্বিজেন্দ্রনাথ সান্যাল। মাতৃদেবীর নাম নীলিমা রানী সান্যাল। আমার জন্মস্থান গ্রাম ও ডাকঘর রতনকান্দি, ইউনিয়ন হাবিবুল্লাহনগর, উপজেলা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। বর্তমান বসবাস মহল্লা ঘোষগাতি পালপাড়া, ওয়ার্ড নম্বর 5, ডাকঘর পৌরসভা ও উপজেলা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আমি তোমাদেরকে মহান মুক্তিযুদ্ধের সময়ের কিছু কথা বলবো। তোমরা বড় হও, লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও। লেখাপড়া করলে সব ইতিহাস জানতে পারবে। আমি যতটুকু শুনেছি, জেনেছি, দেখেছি তা তোমাদেরকে আজ বলব। 1947 সালের 14ই আগস্ট আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্রের একটি প্রদেশ হিসেবে জন্মগ্রহণ করেছিল। পাকিস্তান নামক রাষ্ট্রটি স্বাধীন হয়েছিল 1947 সালে 14ই আগস্ট। পাকিস্তান রাষ্ট্রের 2টি প্রদেশ ছিল, একটি পূর্ব পাকিস্তান, একটি পশ্চিম পাকিস্তান। আমাদের আজকের এই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই এই পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় ছিল পশ্চিম পাকিস্তানি শাসক। তারা বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত করত, আমাদের সঠিক অধিকার দিত না। পূর্ব পাকিস্তানের লোকসংখ্যা ছিল বেশি, আর পশ্চিম পাকিস্তানের লোকসংখ্যা ছিল কম। চাকরি বাকরিতে পূর্ব পাকিস্তানের লোকদের কম নেওয়া হতো, পশ্চিম পাকিস্তানিদেরকে বেশি নেওয়া হতো। এই ছাড়া বিভিন্ন বঞ্চনার কথা তোমরা বিভিন্ন বই পড়ে জানতে পারবে। এইভাবে পর্যায়ক্রমে একসময়ে পাকিস্তানি শাসক ঘোষণা করল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। আমরা বাঙালি আমাদের তখনকার পূর্বপুরুষেরা এই কথা মেনে নিতে রাজি হলেন না। তারা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করলেন যে না, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করা যাবে না। কিন্তু ওই পশ্চিম পাকিস্তানের শাসকেরা পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম হতে হতে এলো
1952 সালের 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে বাঙালিরা তীব্র প্রতিবাদ জানালো যে না, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করা যাবে না। তখন পশ্চিম পাকিস্তানি শাসকরা বাঙালিদেরকে বিভিন্নভাবে নির্যাতন, হত্যা করে হলেও পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করতে পরিকল্পনা করলো। তারা গুলি চালালো। আমাদের যারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার বিপক্ষে ছিল, সেই রফিক, শফিক, জব্বার ও অন্যান্য নাম না জানা আরও কিছু বাঙালি শহীদ হলেন। রফিক, শফিক, জব্বার ও অন্যান্যরা। এই ভাষা আন্দোলনের বিরোধিতা থেকেই পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের পূর্ব পাকিস্তানিদের একটা বৈষম্যমূলক মনোভাব সৃষ্টি হলো। বিভিন্ন আন্দোলন করতে থাকলো পূর্ব পাকিস্তানের মানুষেরা। তারা বিভিন্ন ন্যায্য অধিকার চাইল। তখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই পূর্ব পাকিস্তানের বিভিন্ন অর্থ নিয়ে পশ্চিম পাকিস্তানে শিল্প কলকারখানা এভাবে তৈরি করল। শেষে আন্দোলন করতে করতে একসময়ে 1970 সালের 7 ডিসেম্বর একটি সাধারণ নির্বাচন দিতে সম্মত হলো। তখন পাকিস্তানে সামরিক শাসন চলছিল। পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জেনারেল ইয়াহিয়া খান। 1970 সালের 7 ডিসেম্বর সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন সাধারণ পরিষদ ও প্রাদেশিক পরিষদ নামে দুটি পরিষদ ছিল। সাধারণ পরিষদের আসন সংখ্যা, সদস্য সংখ্যা ছিল 313টি। এই 313টির মধ্যে 300টি ছিল সরাসরি গণভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার আসন, আর 13টি আসন ছিল সংরক্ষিত মহিলা আসন। 12 নভেম্বর 70-এ আমাদের এই পূর্ব পাকিস্তানের দক্ষিণ অঞ্চলে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় হলো। ব্যাপক ঘূর্ণিঝড়, অনেক ক্ষয়ক্ষতি হলো। কিন্তু পাকিস্তানি শাসক সেভাবে মানবতা নিয়ে আমাদের বাঙালিদেরকে সহযোগিতা করতে এগিয়ে এলেন না। এতেই বাঙালিদের আরও বেশি ক্ষোভ হলো। যে সমস্ত অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হলো, সে সমস্ত অঞ্চলের সাধারণ পরিষদের নির্বাচনের তারিখ পিছিয়ে 1971 সালের 17 জানুয়ারি নির্ধারণ করা হলো। 1970 সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিতভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। পূর্ব পাকিস্তানের 162টি
সাধারণ পরিষদের আসন এমএনএ পদের 160টিতে বিজয়ী হল আওয়ামী লীগ। 160টিতে বিজয়ী হওয়ার পর পূর্ব পাকিস্তানের সংরক্ষিত 7টি মহিলা আসনও পেল আওয়ামী লীগ। ইহাতে আওয়ামী লীগ 167টি আসনের অধিকারী হল। মোট পাকিস্তানের 313টির মধ্যে 167টি আসনের অধিকারী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করল। কিন্তু পাকিস্তানের সামরিক প্রশাসক বাঙালিদের হাতে ক্ষমতা দিতে রাজি ছিলেন না। তিনি নানাভাবে ষড়যন্ত্র করতে থাকলেন। এদিকে পূর্ব পাকিস্তানে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম চলতে থাকল। তিনি ওই পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বাঙালিদের আন্দোলন সংগ্রামকে একটু স্তীমিত করার জন্য একসময় ঘোষণা দিলেন 3রা মার্চ ঢাকাতে সাধারণ পরিষদের অ্যাসেম্বলি মিটিং অনুষ্ঠিত হবে। এই ঘোষণাতে বাঙালি এরা মনে করলেন ঠিক আছে, 3 মার্চ 71 যেহেতু সাধারণ পরিষদের অ্যাসেম্বলি হবে, তাহলে ওই সময়ে হয়তো আমাদেরকে সরকার গঠনের আহ্বান জানিয়ে ক্ষমতা দিবেন। কিন্তু ওই পশ্চিম পাকিস্তানি শাসক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের কূটকৌশল ছিল যে কিভাবে বাঙালিদের হাতে ক্ষমতা না দেওয়া যায়। তিনি পশ্চিম পাকিস্তানে বিজয়ী পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো ও সামরিক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসারদের নিয়ে তিনি পাখি শিকারের কথা বলে লারকানায় গেলেন। লারকানায় গিয়ে ভুট্টো এবং অন্যান্য সামরিক প্রশাসকদের সাথে আলাপ করলেন যে কিভাবে বাঙালিদের হাতে ক্ষমতা না দেওয়া যায়। তারা একটা ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করলেন। এরপর 1 মার্চ 71 আকস্মিকভাবে সামরিক প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খান এক বেতার ভাষণে 3 মার্চের আহুত সাধারণ পরিষদের সভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলেন। তখন বাঙালিদের অবিসংবাদিত নেতা হিসাবে দায়িত্ব পালন করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 3 মার্চ আওয়ামী লীগের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো। সেই সভায় বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দিলেন। ওই সভাতেই বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হলো।
এদিকে বাঙালিরা স্বায়ত্তশাসন বা স্বাধীনতার জন্য ধারাবাহিকভাবে অগ্রসর হতে থাকলেন। এদিকে সামরিক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ষড়যন্ত্র পরিকল্পনা অনুসারে এগোতে থাকলেন। 3 মার্চ হরতাল ডাকা হলো। 3 মার্চ থেকে অসহযোগ আন্দোলন শুরু করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে। এর পর কয়েকদিন অর্ধদিবস হরতাল পালিত হলো। 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জনসভা করলেন, বিরাট জনসভা। হাজার হাজার মানুষ সেই জনসভায় উপস্থিত হলেন। সেই জনসভায় তিনি বিভিন্ন বক্তব্যের মধ্যে এক পর্যায়ে বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সরাসরি তিনি স্বাধীনতা ঘোষণা করলেন না। অনেকে চাচ্ছিল যে না, সরাসরি স্বাধীনতা ঘোষণা করা হোক, কিন্তু বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতা ঘোষণা করলেন না। হয়তো বিভিন্ন নিয়ম কানুন আছে যেগুলো আমরা তো আর অত জানিও না, বুঝিও না। আমি তখন অত বয়সী মানুষ না, আমার বয়স এই 16.5 বছরের মতো। আমি তখন পড়ি 8ম শ্রেণীতে। তখনকার মানুষ একটু বেশি বয়সে স্কুলে যাতায়াত করতে, আমিও ঠিক তেমনি। তখন এই জন্ম নিবন্ধন পদ্ধতি ছিল না। অধিকাংশ মানুষের জন্ম ওই বাড়িতেই হতো, বিশেষ করে গ্রামের মানুষের। হাসপাতালে সিজার করা এগুলো আমরা তখন এত জানতাম না। 70 সালের 7 ডিসেম্বরের সাধারণ নির্বাচনের সময়ে বিভিন্ন প্রার্থীর লোকজন এখন বাড়ি গিয়ে ভোট চাইত। তো তাদের মুখ থেকে তারা বড়দেরকে যেভাবে বুঝাতে, আমি বা আমার বন্ধু বান্ধব কিছু ওই বড়দের সাথেই মিলেমিশে চুপি শুনতাম। তা আমার কাছে তখন বেশি প্রেরণাদায়ক ছিল যে পাকিস্তানিরা যে এই বাঙালিদের বঞ্চিত করে, আওয়ামী লীগ নির্বাচিত হলে পাকিস্তানিরা আর বঞ্চিত করতে পারবে না, আমাদের আমরা আমাদের ন্যায্য হিসাব আদায় করতে পারব। এতে তখন চাকরি বাকরি সকল তথ্য পরিসংখ্যান থেকে বিভিন্ন ডকুমেন্টস আছে। এই দিকে তোমরা দেখতে পারবে যে আর্মিতে কতজন বাঙালি ছিল, কতজন পশ্চিম পাকিস্তানি ছিল। বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানে ধানের মন কত ছিল, পশ্চিম পাকিস্তানে ধানের মন কত ছিল। কাগজ পূর্ব পাকিস্তানে কত করে দিস্তা ছিল, পশ্চিম পাকিস্তানে কত করে দিস্তা ছিল।
সোনা পূর্ব পাকিস্তানে কত টাকা ভরি ছিল, পশ্চিম পাকিস্তানে কত টাকা ভরি ছিল, এগুলোর সব ডকুমেন্টস এখন তোমরা পাবে। আগামীতে হয়তো দেখবে যে বাতাসে আমাদের যে সমস্ত কথা ধরা পড়ে নাই এখনো, হয়তো তোমাদের মধ্যে থেকেই বিজ্ঞানী বের হবে, সেই বাতাসে ভাসমান কথাগুলো তারা যন্ত্রে ধরবে এবং ধরে তাদের পরবর্তী প্রজন্মকে শোনাতে পারবে যে এই সময়ে এই বলল, এই সময়ে ও ওই বলল, এভাবে বলল। যাই হোক, সে ভবিষ্যতের কথা। এরপর একটা সমঝোতা আর জন্য বিভিন্ন পর্যায়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আমাদের বাঙালিদের অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বিভিন্ন পর্যায়ে সভা করলেন। এক পর্যায়ে পশ্চিম পাকিস্তানের নির্বাচিত অধিকাংশ সিটে জুলফিকার আলী ভুট্টো এলেন তার কিছু সফরসঙ্গী নিয়ে, যে পরস্পর আলোচনার মাধ্যমে কিভাবে একটা সমঝোতার পথ হয়তো খুঁজে বের করা যায়। এই করতে করতে 25শে মার্চ রাত 11:30টার পর পাকিস্তানি সৈন্যরা আকস্মিকভাবে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ল। তারা একযোগে আক্রমণ করল রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর হেডকোয়ার্টার, শাঁখারীবাজার হিন্দু অধ্যুষিত এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নিবাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকদের আবাস সহ গুরুত্বপূর্ণ এলাকায়। তো তখন নৃশংসতা, সে কি নৃশংসতা যারা দেখে পরের দিন কিছুটা ওই কারফিউ শিথিল করেছিল। ওই কারফিউ শিথিল হওয়ার পর ঢাকা বা অন্যান্য জেলা সদরেও যে সমস্ত আমাদের এলাকার লোকজন চাকরি করতেন, তারা খেয়ে না খেয়ে হেঁটে রিক্সা নিয়ে কোনো না কোনোভাবে জীবন নিয়ে আমাদের গ্রামে বা আশেপাশের গ্রামে বাড়িতে এলেন। তাদের কাছ থেকে সেই মানবতা বিরোধী জঘন্যতম নৃশংসতার কথা আমরা জানতে পারলাম। তারপর 26শে মার্চ থেকে শুরু হলো মহান মুক্তিযুদ্ধ। 25শে মার্চের পর পাকিস্তানি সৈন্যরাও সারা দেশের বিভিন্ন জায়গা ক্যাম্প স্থাপন করল। হয়তো ওই লারকান সবাই এ সমস্ত পরিকল্পনা করা ছিল। 25শে মার্চের এই জঘন্যতম নিষ্ঠুরতার নাম দিল অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট, এই অপারেশন সার্চলাইটটা সামরিক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান কর্তৃক অনুমোদিত এবং পাকিস্তানের পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর টিক্কা খান ও সামরিক আইন প্রশাসক টিক্কা খানের নেতৃত্বে
এই নৃশংসতা হলো। তারপর বাঙালিরা 26শে মার্চ থেকে শুরু করলো মহান মুক্তিযুদ্ধ।